দাদাজান এখানে কেন দাঁড়াতে বললো? কি কারণ কিছু জানিস? রাহা মোবাইলে সময় দেখে, কিছুটা সময় চুপ থেকে বলে, তুই বল আপু, দাদাজান কি সঠিক কাজ করেছে? আর যাই হোক, আমি আর আমু কিন্তু জানি যে তোর প্রথম ভালোবাসা স্বচ্ছ ভাইয়া। বোধহয় তুই এখনও ওনাকে ভালোবাসিস, নয়তো বিষয়টা ভাঙতে তোর অনীহা থাকতো না, তাই না আপু? সোহা চোখ শুরু করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এখন এসব বলার মানেটা কি? রাহা কি বুঝাচ্ছে? গম্ভীর স্বরে জানায়, ওসব কিছু না, এটা শুধুই মায়া কাজ করছে আমার, কারণ সে আমার প্রথম অনুভূতি। মস্তিষ্ক বলছে দাদার কথা মেনে নেওয়া উচিত, হৃদয় বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা পসিবল না। রাহা মনোযোগ দিয়ে বোনের কথা শুনে বোঝানোর ন্যায় বলে ওঠে, তার মানে এখনও ভালোবাসিস তাকে? তাই তো গতকাল স্বচ্ছ ভাইয়ার অপেক্ষায় ছিলি, গতকাল চাইছিলি যে স্বচ্ছ ভাইয়াও তোকে ভালোবাসুক, তোদের বিষয়টা ঠিকই থাকুক। আচ্ছা, যদি উনি সত্যি সত্যি তাকে ভালোবাসে এমনটা শুনিস, তাহলে কি করবি আপু? সোহা ক্লান্ত চোখে তাকায়, উত্তরে বলে ওঠে, কিছুই করব না, কারণ এখন আমার হাতে কিছু নেই রাহা। স্বচ্ছ যদি দেশে ফেরার পরেও আমার প্রতি একটু সিরিয়াসনেস দেখাতো, আমি দাদাজানের কাছে অনুরোধ করতাম, কিন্তু স্বচ্ছ বরাবরই বাউন্ডুলে। ওর মধ্যে এসব ভালোবাসা, প্রেম, সংসারের ছিটাফোটাও নেই, সে ছন্ন ছাড়া। ওর মধ্যে তো আছে, নয়তো শাড়ি পরে ছাদে যেতি তুই? নাকি শাড়িগুলো ভাইয়া গিফট করেছে বলেই শুধু কথা রাখার জন্য তুই শাড়ি পরে ছাদে গিয়েছিস? সোহা আনমনে ভাবে, কেন গিয়েছিল সে ছাদে? কি দরকারে? কোনো বাধ্যবাধকতা তো ছিল না। সোহা চাইলে সারা রাত স্বচ্ছকে বিনা কারণেই ছাদে অপেক্ষা করাতে পারত। চাইলে যে মুহূর্তে স্বচ্ছ তার কপালে ঠোঁট ছোঁয়ালো, সে মুহূর্তেই সজোরে একটা থাপ্পড় বসাতে পারত। কি হলো হঠাৎ? গত 2 দিনের জ্বরে পড়ে থাকা স্বচ্ছর সেবা করতে করতেই দুর্বল হয়ে গেল? দুর্বল তো সে বরাবরই, কিন্তু প্রকাশ করে ফেলল। স্বচ্ছ সারা রাত অপেক্ষা করবে এটা ভেবে তার মায়াই বা হলো কেন? 2 দিন পর সম্পর্কটা থাকবে না বলে? নাকি কয়েকটা শাড়ি গিফট করেছে বলে গলে গিয়েছে? লোভী মেয়েদের মতো গিফট পেয়েই নরম হয়ে গিয়েছে? সোহা নিজেই নিজের মনকে এতগুলো প্রশ্ন করে থমকে যায়। অন্যদিকে ফিরে বলে, জানি না কেন গিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়া উচিত হয়নি। আমি কি করে এরকম কাজটা করতে পারলাম ভেবেই পাচ্ছি না, রাগ হচ্ছে। সোহার কথাটা শেষ করতেই পেছন থেকে শোনা গেল চেনা পুরুষালী কণ্ঠ, কারণ তুমি আমায় ভালোবাসো সুহাসিনী। সোহা নাক ফুলায় রাগে। সবসময় স্বচ্ছর এই অতি কনফিডেন্স বা অহংকারী ভাবটা সহ্য হয় না তার। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ভুলেও না, আমি আপনাকে ভালোবাসি না অস্বচ্ছ সাহেব, ঘৃণা করি। স্বচ্ছ পকেটে হাত গুজে হাসে, ঠোঁট এলিয়ে বলে, আমি যে বিপরীত দেখতে পাচ্ছি। সোহার গা জ্বলে যেন। নিজের হীন পরাজয় সহ্য করতে না পেরে শুধালো, অসহ্য লাগছে আপনার হাসিটা। ততক্ষণে গাড়ি এসে দাঁড়িয়েছে স্বচ্ছদের সামনে। গাড়িটা ভাড়া করা। স্বচ্ছ একটু আগেই কল করে বলেছিল চলে এসেছে দেখে স্বস্তি মিলল। কখন না জানি ডেভিল দাদাভাই এসে সমস্যা বাঁধিয়ে দেয় বলা তো যায় না। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে বলে, গাড়ি চলে এসেছে, উঠে বসো। সোহা এদিক ওদিক তাকায়। দাদাকে না দেখতে পেয়ে ভ্রু বাঁকিয়ে বলে, দাদা কোথায়? স্বচ্ছ মুহূর্তেই একটা মিথ্যা বলল, জানালো, তোমার দাদাজান বলেছে আমার সাথে যেতে। সোহা মেনে নেয়, বরং বলে, দাদাজান এটা কখনোই বলবে না। রাহা তুমি বলো বলেছে কি না? সোহা মেনে নেয় না, বরং বলে। রাহাও গোল গোল চোখে তাকায়। কি বলবে? দাদা বলেছে এটা বলবে? বুঝে ওঠে না। একবার স্বচ্ছতা একবার সোহার দিকে তাকাতেই স্বচ্ছ ফোন বের করলো, বলল, তোমার দাদাজানকেই কল দিচ্ছি, ওকে উনি বলুক। তারপর কল দিল। সোহা আর রাহার থেকে কিছুটা দূরে সরে গিয়ে ফোন কানে চেপে হাসলো। দাদাজান কল তুলতেই হেসে বলল, ডিয়ার দাদাজান, রুম থেকে বের হয়েছেন? দাদাজান রাগে ফুঁসে যেন। দাঁতে দাঁত চেপে তীব্র ক্ষোভ নিয়ে বলে ওঠে, কত ছাড়া। স্বচ্ছর তখন পেট ফেটে হাসি পায়, বলে, শুনুন, আমার হাতে 15 দিন সময় দিয়েছেন, আমি মেনে নিয়েছি ভদ্র ছেলের মতো। হিসেব অনুযায়ী আপনার নাতনি এখনও আমার বউ, আমাদের বিচ্ছেদ হয়নি। আপনার কথা অনুযায়ী আমি যেভাবেই হোক 15 দিনের মধ্যে আপনার নাতনির মন জয় করতে পারলেই হবে, তাই না? সে অনুসারে বউ নিয়ে যেতে চাচ্ছি। যে কয়টা দিন সময় আছে সে কয়টা দিনই সে আমার সাথে থাকবে, এরপর আপনার কাছে পাঠিয়ে দিব। তারপর তার মতামত শুনে আপনি বিচার করবেন যা ইচ্ছে, ওকে? দাদাজান রেগে শুধায়, ফাজলামো করছো? ফাইজলামো তো আপনি করছেন। এখনও সে আমার বউ,
আর আপনি একজনের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থাতেই অন্য কোথাও অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন, তা নিয়ে আবার আমারই সামনে আলোচনা করছেন। সাহস কত? একজনের বউ অন্যজনের সাথে বিয়ে দেওয়ার মতো নোংরামো দুনিয়াতে আর হয় বলুন? আমি চাইলে বউ হরণের কেস দিয়ে আপনার নামে মামলা ঠুকতে পারি দাদাজান। দাদাজান পাল্টা রাগ নিয়ে মুহূর্তেই বললেন, এক থাপ্পড় দিব বেয়াদব ছেলে। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, যেটাই দিন, এখন বউ নিয়ে যাওয়ার অনুমতি দিন। যদি না দেন তাহলে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাব, নিরুদ্দেশ হয়ে যাব বছরখানেকের জন্য। যা যা অধিকার খাটানো যায় সব খাটাবো, তারপর 3 বাচ্চার বাপ হয়ে আপনার সামনে হাজির হব। এবার বলুন কোনটা পছন্দ আপনার, ভালো পথ নাকি বাঁকানো পথ? এরপর কয়েক মুহূর্ত দাদাজান চুপই থাকলেন। তারপর কি বুঝে শুনে অনেকটা সময় পর মুখ খুললেন। আমার নাতনির ওপর আমার বিশ্বাস আছে। কয়েকটা দিন তোমার সাথে থাকলেও তোমার উপর সে গলে যাবে না। সেহেতু অনুমতিটা দিচ্ছি নিয়ে যাওয়ার, কিন্তু শর্ত আছে। কি শর্ত? গম্ভীর স্বরে ভেসে আসে, ওর সাথে জোর জবরদস্তি করতে পারবে না, কোনো রকম অধিকার খাটাতে পারবে না। ও তোমার বউ, এটা সঠিক হলেও বউগত অধিকার প্রয়োগ করলে কিন্তু আমি তোমার পুরুষত্বকেই ভ্যানিশ করে দেব, মনে থাকবে? স্বচ্ছ হাসে, হেসে শুধায়, আপনি একটু বেশি ফার্স্ট দাদাজান। বউ নিয়ে যাচ্ছি বলেই যে বাসর সেরে ফেলবো এটা তো বলিনি। স্বচ্ছ অতটাও কন্ট্রোললেস না। জিভ টেনে ছিঁড়ে ফেলবো অসভ্য ছেলে। যা ইচ্ছে ছিঁড়ে ফেলতে পারুন, আপাতত আপনার নাতনিকে বলুন আমার সাথে যেতে। শত হোক সে তো আপনারই নাতনি, আস্ত এক ঘাড়তেরা। কথাটুকু বলেই দুপা বাড়িয়ে সুহাকে ফোন দিল। দাদাজান ফোনে সুহাকে কি বলল তা শোনা গেল না ঠিক, তবে তারপর পরই সুহাকে গাড়িতে উঠে বসতে দেখা গেল একদম চুপচাপ হয়ে। পাশাপাশি স্বচ্ছ বসলো। গাড়ি চলল তার আপন গতিতে। সোহা অনেকটা সময় চুপ থাকার পর হঠাৎই স্বচ্ছর দিকে তাকালো, বলল, আবারও খেলছেন? আমি কি খেলার বস্তু স্বচ্ছ? আপনি আর দাদাজান আমায় নিয়ে খেলছেন, প্রতিযোগিতায় নেমেছেন? স্বচ্ছ তাকাই, খেলছে? সে তো সুহাসিনীকে নিয়ে খেলছে না, খেলাটায় নেমেছে এসে সুহাসিনীকে পাওয়ার জন্য। স্বচ্ছা দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে জানায়, উদ্দেশ্য যখন তুমি তখন সব কিছুতেই রাজি আমি, খেলায় জিততেও। সুহা হতাশ, জানায়, তাই বলে আমায় খেলনা বানাচ্ছেন, নিচে নামাচ্ছেন? তুমি খেলনা নও সুহাসিনী, তুমি তো বিচারক। দিন শেষে তোমার সিদ্ধান্তেই বিজয়ী ঘোষিত হবে। বিশ্বাস করো, আমি এক বিন্দু জোর করব না তোমায়, এক বিন্দু ছুব না। এইটুকু বিশ্বাস অন্তত রাখো আমার প্রতি। সোহা মৃদু হাসে, জানালার ধারে তাকিয়ে জানতে চায়, যদি বিজয়ী না হন কি করবেন? স্বচ্ছ হাসে, হেসে বলে, সর্বপ্রথম প্লেনের টিকিট কাটবো, দেশ ছেড়ে চলে যাব আবারও। যখন দেশে মাঝে মাঝে ফিরবো তখন তোমাকে অন্যের স্ত্রী রূপে দেখব 2-1 পলক, আড়ালে আবডালে। কথাটুকু বলেই দীর্ঘশ্বাস টানে সে। আসলেই সুহাসিনীকে অন্য কারোর স্ত্রী রূপে দেখতে পারবে সে? রাগে টকবক করবে না শরীরের সমস্ত রক্তকণিকা? স্বচ্ছ ফের শান্ত স্বরে বলে, ভালোবেসে যদি আমায় চাও, আমিও তোমায় ভালোবেসে আজীবন আগলে রাখবো সুহাসিনী। এতটা ভালোবাসায় মুড়িয়ে রাখবো যে ফের কখনো অভিযোগ করতে পারবে না, ঘৃণা করতে পারবে না। সুহা হাসে, অবহেলা নিয়ে বলে, সেই আশা অপূর্ণই থাকবে। বর্তমানে আমি আপনাকে শুধু ঘৃণাই করি স্বচ্ছ, আর ঘৃণা করার কারণটা হলো আপনার ছন্নছাড়া বাউন্ডুলের স্বভাবটা। এসব খামখেয়ালিপনা করে জীবনে কখনো দুঃখ না করলেই হয়। ঘৃণাও ভালোবাসার রূপ। ভালোবাসার রূপ, কিন্তু ভালোবাসা নয় স্বচ্ছ। যাকে ঘৃণা করা যায় তার প্রতি শুধু তিক্ততাই কাজ করে, যেমনটা আপনার প্রতি কাজ করে। স্বচ্ছ এই পর্যায়ে গাড়ির সিটে গায়ে এড়িয়ে দেয়, বুকে হাত গুজে ক্লান্ত চোখে তাকায় সোহার দিকে। চোখে মুখে এক গুচ্ছ বিরক্তি আর ঘৃণা। স্বচ্ছর বুক কেমন করে। এত এত ঘৃণার মাঝে সে ভালোবাসা কুড়িয়ে নিতে পারবে? এই কয়টা দিনে সুহাসিনীর কঠিন হৃদয় যদি না গলে হারিয়ে ফেলবে। সুহাসিনী অন্য কারো হয়ে যাবে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে, করুণ চাহনিতে চেয়ে থেকে মনে মনে ভাবে, সুহাসিনী, আমায় কি সত্যি মেনে নেওয়া যায় না? আর সত্যি ভালোবাসা যায় না? আর শুধুই ঘৃণা করা যায়? ঘৃণা করে হলেও শুধু আমারই থেকে যাও না সুহাসিনী, অন্য কারণ না হও। ছুটি গত 2-1 দিন হলো সাদকে এড়িয়ে গিয়েছে কেবলই আবিরের জন্য। সাদ কেন দুনিয়ার কোনো পুরুষের দিকেই তাকায়নি উদ্দেশ্যে। বিনিময়ে চেয়েছে আবিরের কণ্ঠ শোনার আবদার, একটুখানি কথোপকথন। অথচ আবির তো আবিরই, বরাবরের মতোই এড়িয়ে যায় ছুটি মেয়েটাকে। ছুটি যখন কল দিতে দিতে ক্লান্ত, ঠিক তখনই এক পরন্ত বিকেলে আবিরের কল এলো।
জানালো, ছুটি 2 সপ্তাহ পর আবারও দেশ ছাড়বো। ছুটি নেই বেশি দিন। আমি চেয়েছিলাম বিয়ে করতে। আচমকা ঝটকায় ছুটি নির্বাক হয়ে তাকিয়ে থাকে। আবির ভাই বিয়ে করতে চাইছে? কাকে বিয়ে করবে? তাকেই? ছুটি মিনমিন স্বরে বলে উঠল, বিয়ে করবেন? আবির লম্বা শ্বাস টানে, বলে, তুই কি 2 সপ্তাহের জন্য আমার বউ হবি? ছুটি বিস্ময়ে চোখ গোল গোল করে তাকায়। কিসব কথাবার্তা, বিশ্বাস হয় না তার, অস্থির লাগে। শুধায়, বউ হবো আমি। আবির চাপার রাগ নিয়ে বলে। অন্য কেউ হলে খুশি হব। ছুটি ফের বিস্ময় এবং অবাকের সাথে শুধায়, তুমি শুধু বলছো আবির ভাই, আমার কাছে সব কেমন নাটকই মনে হচ্ছে। কেন? ছুটি কিছুক্ষণ নীরব থাকে, অতঃপর বলে, তুমি সত্যি বলছো আবির ভাই? আমার কাছে সব কেমন নাটকই মনে হচ্ছে। এতকাল তো ইগনোর করলে তুমি আমাকে, এমনভাবে রেখেছিলেন জীবনে যেন তুমি আমাকে চেনোই না। তারপর হুট করে ভালোবাসার কথা বলা, তারপর বিয়ের কথা, কেমন যেন অবিশ্বাস্য নয়? আমির ফোঁস করে শ্বাস টানে, রাগ রাগ কণ্ঠে বলে, বিশ্বাস করতে পারলে বলিস। রাখলাম। কথাটুকু বলেই কল রাখলো আবির। ছুটি তখনও ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আমির ভাই কি বলল তাকে? বউ হতে বলল? ছুটি বিড়বিড় করে ফোনের দিকে চেয়ে শুধায়, রেখে দিল। কি বললো আবির ভাই? গাড়ির যে সিটটাতে স্বচ্ছ বসা ছিল সে সিটটা ফাঁকা আছে। মিনিট 20 হলো। গাড়িটা সাইড করে এক জায়গায় রাখা হয়েছে। আর তারপরে স্বচ্ছ গাড়ি থেকে নেমে যে কোথায় গিয়েছে কে জানে। সোহা বিরক্ত হয়। এপাশ ওপাশ চেয়ে গাড়ি থেকে যখন নেমে দাঁড়াবে ঠিক তখনই দেখা মিলল স্বচ্ছর। খাবারের 3-3টা প্যাকেট হাতে। একটা প্যাকেট সামনে ড্রাইভারের হাতে তুলে দিয়ে খেতে বলে বাকি 2টো প্যাকেট নিয়ে স্বচ্ছ গাড়িতে উঠল। পানির বোতলে ঢাকনা খুলতে খুলতে তাকালো সোহার দিকে। পরপরই মুখে পানি ঢালে। গিলে নিয়ে কৌতুক স্বরে বলে ওঠে, ইস, আমার অপেক্ষা করতে করতে তো তোমার মুখটা চুপসে গিয়েছে। একেবারে সুহাসিনী, এত বেশি চোখে হারাও আমায়। সোহা কেমন করে তাকায়, বিরক্ত স্বরে বলে ওঠে, ভূতে পেয়েছে আমায় যে আপনাকে চোখে হারাবো আমি? স্বচ্ছ ভ্রু উছিয়ে জিজ্ঞেস করে। হারাও না। সোহা তখন ফোঁস করতে করতে উত্তর করে, দরকার পড়লে হরর মুভির ভূতগুলোকে চোখে হারাবো স্বচ্ছ, তবু আপনাকে নয়। স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, মজা করে বলে, তাহলে তোমার জন্য ভূত হতেও রাজি আছি। ভূত হলে চোখে হারাবে তাহলে? আপনি একটা পাগল স্বচ্ছ। স্বচ্ছ খাবারের প্যাকেট খুলতে লাগে। সোহার দিকে এক পলক চেয়ে শুধায়, তুমি একটা আস্ত নেশা সুহাসিনী। কথাটুকু বলেই খাবারের লোকমা তুলে ধরলো সোহার মুখের সামনে। আকস্মিক এই কাণ্ডে সোহা ভেবাচ্ছেকা খায়। স্বচ্ছ কি তাকে খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে খাবার মুখের সামনে ধরেছে, নাকি এমনি? দ্বিধান্বিত চাহনিতে তাকিয়ে থেকে বলে, আমার খাবার? স্বচ্ছ হাসে আর একটু এগিয়ে ধরে বলে, খাইয়ে দিব। সোহা তৎক্ষণাৎ বিস্ময় নিয়ে তাকায়। স্বচ্ছ কিনা তাকে খাইয়ে দিবে? তাও এই মাঝ রাস্তায় গাড়িতে? এসব কি নতুন রকমের ঠং? সোহা সঙ্গে সঙ্গেই সুচালো কণ্ঠে বলে উঠল, আমি কি ছোট বাচ্চা? স্বচ্ছ মাথা দুলায়, সঙ্গে সঙ্গেই বাধ্যগত গম্ভীর স্বরে উত্তর করে, একদমই নয়, বড় বাচ্চা। তাহলে কেন মনে হচ্ছে যে আমি নিজ হাতে খেতে পারবো না? স্বচ্ছ করুণ ভঙ্গিতে তাকায়। একটাই বউ তার। কোন জন্মে কোন পাপ করেছিল যে বউটাকে পাত্তা না দিয়ে সে 4 বছর আগে বহুত বড় একটা ভুল করে বসেছিল। এমন যদি জানতো তাহলে সে তো এই মেয়েটাকে সর্বপ্রথম মুহূর্তটা থেকে মাথায় তুলে রাখতো। কে জানতো যে 4 বছর পর এসে এই একটা মেয়েরই প্রেমে স্বচ্ছ এমন বেফাসভাবে ফেসে যাবে? কে জানতো? স্বচ্ছ ছোট শ্বাস ফেলে জানায়, খেতে পারবে না তা তো বলিনি। তবে স্বচ্ছ না পেরে বউকে খাইয়ে দিতে অজুহাত খুঁজল। কারণ এই মেয়ে জন্মগত ঘাটতেরা। দেখা গেল হাতের গ্রাসটুকু তো গিললই না, বরং স্বচ্ছর মুখে ছুঁড়ে মারবে। তাই তো অজুহাত স্বরূপ বলে উঠল। স্বচ্ছ মাথা নাড়ে, খাবার নেওয়া হাতটা এগিয়ে ধরে বলে ওঠে, তুমি আমায় জ্বরের সময় খাইয়ে দিয়েছিলে সুহাসিনী। আমি এখন খাইয়ে দিলে শোধবোধ হয়ে যাবে। শত হোক আমি কারো ঋণ রাখতে চাই না সুহাসিনী। তাই নাকি? হ্যাঁ করো। সুহা হা করে। মুখে নেই স্বচ্ছর হাতের খাবারটুকু। আর তখনই নিজের ঠোঁট জোড়ার স্পর্শ লাগে স্বচ্ছর হাতের আঙ্গুলে। স্বচ্ছ কেমন করে যেন চায়, তাকিয়ে থাকে। সুহার খাবার খাওয়াটাও মুহূর্তের জন্য অপরূপ মনে হলো তার। সঙ্গে সঙ্গে চোখ গেল সুহার ঠোঁটেও। এক কোণায় একটা ভাত লেগে আছে। স্বচ্ছ কিছুক্ষণ চেয়ে থেকে আঙ্গুল দিয়ে সে ভাতটা সরিয়ে নিয়ে বলল, তোমার ঠোঁট জোড়াও সুন্দর সুহাসিনী। এই প্রথম তোমার ঠোঁটের স্পর্শ পেলাম, তাও হাতের আঙ্গুলে। বড়ই দুঃখ। সুহা খাবার খেতে খেতেও রেগে তাকায়। ভরা মুখেই বলে, আপনার নামটা আসলেই অস্বচ্ছ। স্বচ্ছতার কানাকড়িও দেখতে পাচ্ছি না। স্বচ্ছ মুখ ফুলিয়ে অপর গ্রাসটা এগিয়ে দিয়ে বলে ওঠে, দোষ তো তোমার। ঠোঁট লাগিয়েছ কেন আমার আঙ্গুলে?
আপনাকে খাইয়ে দিতে বলেছি আমি, লাগবে না খাইয়ে দেওয়া। ছোট দিব, আমার যখন মন চেয়ে তখন বউকে অবশ্যই খাইয়ে দিব। সোহা খাবার চিবোতে চিবোতে অন্য পাশ ফিরে বসলো, বিরক্ত কণ্ঠে শুধালো। বাচ্চাদের মতো বউ বউ করবে না স্বচ্ছ, বিচ্ছিরি শোনায়। স্বচ্ছ বউ বউ করে না, এবারে চুপ থাকে না। অতঃপর অনেকটা সময় পর সোহার ঠোঁটের কোণে খাবারের ঝোলে লেগে গেল। স্বচ্ছ তা দেখে হেসে বলল, তোমার ঠোঁটের কোণায় খাবার লেগে আছে। তো স্বচ্ছ এবারে ফিসফিস স্বরেই বলল, যদি ড্রাইভার মামা না থাকতো তাহলে তোমার ঠোঁটের খাবারগুলো আমার পেটে চালান করার ব্যবস্থা করতাম। সোহা ভ্রু বাঁকিয়ে তাকায়, তরাত করে বলে। সব কিছুতেই বেশি বকেন। স্বচ্ছ ততক্ষণে হাত বাড়িয়ে সুহার ঠোঁটের কোণে লেগে থাকা ঝোলটুকু আঙ্গুলে নিল। পর মুহূর্তে তার জিভে ছুঁয়ে মজা করে বলল, টেস্টি। সুহা গা জ্বালানো ভঙ্গিতে বলে। বক্সের খাবারগুলো টেস্টি না? স্বচ্ছ ঠোঁট পাকায়। ফের সোহাকে বিরক্ত আর জ্বালাতে বলে ওঠে, বাট তোমার ঠোঁটেরটা বেশি টেস্টি। সোহা হুঁশিয়ারি দিয়ে বলল, ফ্লার্ট করবেন না একদম, মেজাজ খারাপ এমনিতেই। স্বচ্ছ হাসে বলে, আচ্ছা ফ্লার্ট করব না, প্রেম প্রেম কথা বলবো। এই পর্যায়ে সোহা এমনভাবে তাকালো যেন গিলে নিবে সে স্বচ্ছকে। স্বচ্ছ বুকে হাত রাখে কাতর গলায় বলে, ওভাবে তাকাতে নেই, বুক কেমন করে সুহাসিনী। স্বচ্ছদের গাড়িটা যখন ঢাকায় পৌঁছালো, অর্থাৎ বাসা থেকে ঘণ্টাখানেক দূরত্ব ছিল, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হুট করেই বাঁ পাশের রাস্তাটা থেকে ছুটে এলো অনিয়ন্ত্রিত এক ট্রাক। স্বচ্ছ যখন বাঁ পাশ ফিরে চাইলেও সর্বপ্রথম এই দৃশ্য দেখে অবাক হয়েছে। এক নজর তাকায় বাঁ পাশে বসে থাকা সুহার দিকে। স্বচ্ছর বুক কাঁপে। এক মুহূর্তেই সুহাকে এনে বসায় ডান পাশে। পর মুহূর্তেই ডান পাশে দরজাটা খুলে সুহাকে ধাক্কা দিয়ে ফেলে রাস্তার অমসৃণ জমিটায়। আকস্মিক ঘটনায় সুহা স্তব্ধ হয়ে যায়। সাইকেলের মধ্যে বিরাট রকমের আওয়াজ পেয়ে সামনে তাকাতেই চোখে পড়ল ট্রাকের সামনে থাকা কারটাকে। বিকৃত আকৃতি দেখাচ্ছে কারটাকে এখন। সুহার কলিজা থমকে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির এক কোণে স্বচ্ছকে দেখে। গাড়ির দরজাটা খোলা থাকাতে দ্রুত গিয়ে বসে সে। স্বচ্ছকে ভালো করে দেখার আগেই স্বচ্ছ হাত বাড়িয়ে সুহার মুখ ছুঁয়ে নরম হাতে হাত বুলিয়ে বলে, ঠিক আছে সুহাসিনী, ব্যথা পেয়েছো? লেগেছে কোথাও? এই সুহাসিনী কথা বলো। সুহা তাকায়। আকস্মিক রাস্তায় পড়াটাতে হাত পায়ের কিছুটা ছিলে গেছে, তার ব্যথা পেয়েছে। কিন্তু পর মুহূর্তেই স্বচ্ছর দিকে তাকিয়ে সে চমকে যায়। কপালে কাজ ফুটে আছে ছেলেটার। মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে। মাথার চুলগুলো অবধি রক্তে ভিজে লেপ্টে আছে। সুহার রক্তে ফুবিয়ে আছে। এত এত রক্ত দেখেই তার গা গুলিয়ে উঠে শরীর নুয়ে আসে। তবুও মস্তিষ্কে ঘুরে স্বচ্ছর কিছু হবে না তো? ভালো থাকবে তো? সুহা হাত বাড়ায়, কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, স্বচ্ছ, এই স্বচ্ছ, আপনার এত রক্ত, এত রক্ত কেন স্বচ্ছ? আপনার মাথা? সুহার পাগল পাগল লাগে। কিসব প্রশ্ন করছে বা প্রলাপ বকছে তা হয়তো সে নিজেও জানে না। স্বচ্ছ সুহার এলোমেলো প্রশ্ন শুনে আলতো হাসে। সুহার কপালের দিকে একটুখানি কেটে গিয়েছে। সে অংশটুকুতেই আঙ্গুল বুলিয়ে বলে, সরি ধাক্কা দেওয়ার জন্য। তোমার কপাল কেটে গেছে সুহাসিনী, ব্যথা করছে। সুহা এবার কান্না করে দেয়। চোখ গুলিয়ে পানি বের হয়ে আসে তার। হামলে পড়ে স্বচ্ছর দিকে। আটকে আসা স্বরে বলতে থাকে, আপনার আপনার রক্ত স্বচ্ছ, কতগুলো রক্ত স্বচ্ছ, আপনার কতগুলো রক্ত গড়িয়ে যাচ্ছে। কি করব আমি, কি করব বলুন না? আপনি তো মরে যাবেন স্বচ্ছ, রক্ত আটকাবো কি করে? প্লিজ প্লিজ স্বচ্ছ সুস্থ থাকুন না, আগের মতো মজা করুন, চালান, সব মেনে নেব আমি, প্লিজ। স্বচ্ছ সুহার কথা শুনে হাসে। সুহা পাগলের মতো বকছে কেন? তার নিজের শরীরের ভরও ছাড়ছে স্বচ্ছ শরীরের উপর। হাত পা কাঁপছে মেয়েটার। স্বচ্ছ হয়তো বুঝতে পারছে নিজের যন্ত্রণা, হয়তো বুঝতে পারছে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবুও মজার স্বরে সুহাকে আশ্বাস দিতে বলে, বোকা মেয়ে, এত সহজে মরবো না আমি। তোমার ভালোবাসা পাওয়া বাকি তো আমার। সুহা তখনও নিজের মতো প্রলাপ বকছে বিড়বিড় করে। আপনার রক্তগুলো কি করে থামাবো স্বচ্ছ? আপনার সব রক্ত তো বের। স্বচ্ছ ফের কথা থামাতে বলে, ব্লাড ফোবিয়া আছে তোমার? কাঁপছো তুমি, কণ্ঠ কাঁপছে। সুহা টুকরে কেঁদে ওঠে। ততক্ষণে চোখে পড়ে সামনের সিটে বসে থাকা ড্রাইভারকেও। রক্তাক্ত দেহ, নড়চড় নেই। সুহা খামচে ধরে স্বচ্ছর রক্তাক্ত শার্টখানা। কেঁদে কেঁদে বলে ওঠে, স্বচ্ছ, আপনার কিচ্ছু হবে না, কথা দিন, কিছুই হবে না আপনার। শুনুন শুনুন, আমি আপনাকে ভালোবাসি স্বচ্ছ, দীর্ঘ 4 বছর ধরে ভালোবেসে আসছি স্বচ্ছ। স্বচ্ছ অল্প হাসি। যন্ত্রণায় চোখ বুঝে আসছে তার। মাথা চিরচির করছে। চোখ বুঝে আসছে নিমিষেই। তবুও প্রিয়সীর সামনে চোখ বুঝা যাবে না।
নয়তো মেয়েটা কান্না করবে, ভেঙে পড়বে। ঠোঁটে দিয়ে বলে, তুমি হয়তো বিশ্বাস করবে না সুহাসিনী, কিন্তু তুমিও আমার প্রথম অনুভূতি। বিশ্বাস করে, এটা মিথ্যা নয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যে বলবো না আমি সুহাসিনী। সোহা কাঁদতে কাঁদতেই জড়িয়ে ধরল স্বচ্ছকে। শরীরের ভর ছেড়ে দিল স্বচ্ছর উপর। কয়েক সেকেন্ড যেতেই অতিরিক্ত চিন্তা, অস্থিরতা আর ব্লাড ফোবিয়ার কারণে জ্ঞান হারালো সোহা। স্বচ্ছ মিনমিনে চোখে চেয়ে থাকে, জড়িয়ে থাকে সোহার শরীরটা। আশেপাশে মানুষ চোখে আসে, আওয়াজ ভেসে আসে কানে, আর স্বচ্ছর চোখ জোড়া বুঝে আসে ক্রমশ। তবুও স্বচ্ছ চোখ বুঝতে চায় না, যদি এটা শেষবার হয়, যদি আর চোখ খোলা না হয়, তার চাইতে তার সুহাসিনীকে একটু মন ভরে দেখিয়ে নিক না হয়। সোহার কপালে চোট লেগেছে, সামান্যতম অংশ কেটে রক্তও বের হয়েছে, যার দরুন কপালে ব্যান্ডেজ। হাত পায়ে যে অংশগুলো ছিলে গেছে তাতে ওষুধ লাগানো। এই সামান্যতম আঘাত পেলেও সোহা এখনও হসপিটালের কেবিনে। ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে ওকে। সোহা এই হঠাৎ হওয়া অঘটনটা মেনে নিতে না পেরে এই নিয়ে 3 বার জ্ঞান হারিয়েছে। যতবার জ্ঞান ফিরেছে ততবারই তোতলানো কণ্ঠে কেবল স্বচ্ছর অনেকগুলো রক্ত বের হওয়ার ঘটনাটাই বলছিল। কান্না করছিল, পাগলামি করছিল। উপায় না পেয়ে নার্সরা ওকে কেবিনে নিয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। অপরদিকে স্বচ্ছর অবস্থাও ক্রমশ জটিল ঠেকছে। গাড়ির ড্রাইভারের অবস্থা ক্রমশ জটিল। আমির সাদাফ খবর পেয়েই এসেছে এখানে। পথচারীরাই কল করে জানিয়েছেন। তারপর আবির আর সাদাফের থেকেই পরিবারের মানুষজনও খোঁজ পেয়ে ছুটে এসেছেন। ডক্টর জানিয়েছেন স্বচ্ছর প্রচণ্ড রক্তক্ষরণ এবং মাথায় বেশ আঘাত পেয়েছে, যার দরুন রক্ত দিতে বলা হয়েছে। ভাগ্যবশত স্বচ্ছর রক্তের গ্রুপ আর আবিরের রক্তের গ্রুপ এক হওয়াতে ব্লাড দিতে আবিরই গেল। আবির থমকায়। এই প্রথম তার কষ্ট হচ্ছে স্বচ্ছর জন্য। আজীবন ছেলেটাকে দেখেছে ছন্ন ছাড়া এলোমেলো জীবন কাটাতে, পরিবার থেকে দূরে দূরে। হুট করে এই আকস্মিক অঘটনটা ঘটার কি খুব প্রয়োজন ছিল? খুব বেশি। সবাই তো ছেলেটা এক রমণীর প্রেমে উন্মাদ হয়েছিল, আশা রেখেছিল মেয়েটাকে সে পাবে। সৃষ্টিকর্তা মেয়েটাকে তো দিলই না, উল্টো জীবনটাই কেড়ে নেওয়ার পর্যায়ে এনেছে। আবিরের চোখ ভিজে আসতে চায়, তবুও কাঁদে না। ছেলেদের তো কাঁদতে নেই। বাইরে বেরিয়ে এসে স্বচ্ছর বাবাকে আশ্বস্ত করে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আমাদের স্বচ্ছ ঠিক হয়ে যাবে আঙ্কেল। স্বচ্ছর বাবা শক্ত মানবের মতো দাঁড়িয়েছিলেন। আবিরের কথাটা শুনেই এমনভাবে তাকালেন যেন উনি এতটা সময় পর নিজের শক্ত খোলসটা ভাঙার সুযোগ পেলেন। আবিরকে জড়িয়ে কেঁদেই ফেললেন এক মুহূর্তে। ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, ডক্টরদের বলো না আব্বা স্বচ্ছটাকে যাতে ভালো করে দেয়। আমি আর ওকে কখনো বকবো না আব্বা। আমার আব্বাটাকে এনে দাও। এটাই ছেলে আমার আব্বা। ছোট থেকেই ছন্নছাড়া ছেলেটা, যখন যা চেয়েছে করেছে, যা চেয়েছে পেয়েছে। আমার ছেলেটার অনেক কষ্ট হচ্ছে আব্বা। আবির বাকখারা। কি সান্ত্বনা দিবে? যে মানুষটার বাসায় এতদিন থাকা সত্ত্বেও ছেলের উপর রাগ করে ছেলের বন্ধুদের সাথেও কথা বলেনি, সে মানুষটাই আজ ছেলের বন্ধুকে আব্বা সম্বোধন করছেন। বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদছেন। আবিরের চোখ ঝাপসা হয়ে আসে। কাপা হাতে পিঠে হাত রেখেই বলে, আঙ্কেল ও ভালো হয়ে যাবে, ও সত্যিই ভালো হয়ে যাবে, কাঁদবেন না আঙ্কেল। ততক্ষণে সাদাফ বাইরে থেকে ছুটে এসেছে প্রয়োজনীয় ঔষধ নিয়ে। পাশেই আবিরদের বাসা। স্বচ্ছর মা এবং সিয়াকে সেখানেই পাঠানো হয়েছে অনেক কষ্টে, কারণ হসপিটালে এতজন থেকে ভিড় জমবে। তার উপর ওরা কান্না করছিল প্রচুর। সাদাফি ওদের নিয়ে গেল সেখানে। আসার সময় ডক্টরদের দেওয়ার প্রয়োজনীয় সব কিনে আনলো। আবির সাদাফকে দেখা মাত্রই বলল, আন্টিরা শান্ত হয়েছে। কান্না করছে এখনো। আন্টি ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। আবির, সিয়া ওর কি অবস্থা? চুপচাপ আছে, তবে কান্না করছে। আবির দীর্ঘশ্বাস ফেলে। এর বাইরে কি বলা উচিত বুঝে আসে না তার। কি বা বলবে? বলার মতো কিছু তো কণ্ঠ দিয়ে বের হচ্ছে না তার। কণ্ঠ রোধ হয়ে আসছে। অ্যাক্সিডেন্টের 5-6 ঘন্টা পেরিয়েছে, অথচ স্বচ্ছর জ্ঞান ফিরছে না। ডক্টররা বলছে অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। সারা বছর হাসি আনন্দে 3 বন্ধু কাটিয়ে দিলেও ঠিক এই মুহূর্তে এসে আবির এবং সাদাফ দুজনই টের পায় তারা 3 জন একে অপরকে ছাড়া কতটা শূন্য, কতটা হারানোর ভয়, কতটা বন্ধু হারানোর শোক। দাদা জানো রাহা এসেছে আরও আগেই, তবে দাদা যেন ইচ্ছে করেই স্বচ্ছর বাবার সামনে পড়েনি, কারণ ইতোমধ্যেই যে সকল আচরণ তিনি স্বচ্ছর বাবার সাথে করেছে, তারপর এই ঘটনা ঘটার পর উনি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন। তাই তো একবারও দেখা করেনি নিজ থেকে, তবুও দেখাটা হয়েই গেল। স্বচ্ছর বাবা দেখা মাত্রই করুণ কণ্ঠে বলে উঠল, আমার ছেলে আপনার
নাতনিকে আর জ্বালাবো না চাচা। আপনি ওদের ডিভোর্স চেয়েছিলেন না, ও কিন্তু এক প্রকার মুক্তি এখন। আমি জানি না আমার ছেলে ফিরবে কিনা। যদি ফিরে আমার ছেলের জন্য আপনার নাতনিটাকে দিবেন। আমি ওর বাবা, তো ছোটকাল থেকে যা চেয়েছি সব দিয়েছি, শুধু এই বেলাতে আমি ইচ্ছে করে হেরিয়ে গিয়েছি। তা দেখেই হয়তো অভিমান করে চোখ খুলছে না ছেলেটা। দাদাজান কেমন করে যেন চাইলেন। বোধহয় বুক ব্যথা করলো একজন বাবার আকুতি দেখে। মনে পড়লো নিজের ছেলেকে হারানোর মুহূর্ত, যেদিন সোহা আর রাহা বাবা হারা হয়েছিল। দাদাজান দীর্ঘশ্বাস ফেলেন। কিছু বলতে নিবেন, ঠিক তখনই রাহা ছুটে এলো, বলল, দাদা, আপু তো আবার কেমন করছে, কান্নাকাটি করছে। ঘুম ছেড়ে উঠে বসেছে দাদাজান। কথাটা বলেই ফের ছুটে যায় রাহা। ড্যাব ড্যাব করে চেয়ে থাকে বোনের দিকে। পরনের জামাটায় কত জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। মনে মনে নিজেকেও বকে সে। যদি সে আজ তার আপু আর দুলাভাইকে আসতে না দিত, তাহলে নিশ্চয়ই এই অঘটনটা ঘটতই না। রাহা দীর্ঘশ্বাস টানে। সুহার কপালে হাত রাখতেই সুহা কাপা স্বরে বলে ওঠে, রক্ত? ওনাকে বাঁচাতে হবে রাহা। কত রক্ত! রাহা দীর্ঘশ্বাস ফেলে ফের। যে 3 বার সোহা অজ্ঞান হয়েছে, সে 3 বারেরই আগে এবং পরে সোহা এসব প্রলাপ বকেছে। সবচেয়ে বিস্ময়জনিত কথা হলো, সোহা কেঁদে ওঠে নিজে নিজেই। পাগলের মতো আহাজারি করে কেঁদে উঠবে। রাহা জানে সোহা এই মুহূর্তেও কেঁদে উঠবে। আকুতি করবে স্বচ্ছকে দেখার, জানতে চাইবে স্বচ্ছ বেঁচে আছে কিনা। রাহার ভাবনা মিথ্যে হলো না। সোহা ঠিক তাই করলো, পাগলামি করলো। রাহা হতাশ শ্বাস ফেলে বোনকে সামলানোর চেষ্টা চালায়। ঠিক তখনই আবির আসে। নরম স্বরে রাহাকে জানায়, সচ্চর জ্ঞান ফিরেছে রাহা। সুহাকে খুঁজলো। আপনি চাইলে সুহাকে বুঝিয়ে ওইখানে আনতে পারেন, তবে সিনক্রেট না করলে ভালো হয়। রাহা শুনল। দীর্ঘশ্বাস টেনে বোনের মাথায় হাত বুলায়। পর মুহূর্তেই গাল আঁকড়ে ধরে বলে, আপু, তুই তো দেখতে চেয়েছিলি ভাইয়াকে, তাই না? ভাইয়া ভালো আছে, শুধু মাথার একটু ব্যথা পেয়েছে। তুই কি দেখতে যাবি আপু? সুহা থামে। স্বচ্ছ ঠিক আছে শুনে আচমকা পাথরের মতো শক্ত হয়ে তাকায়। বলল, উনি ঠিক আছে? মিথ্যে বলছিস না তো? সান্ত্বনা দিচ্ছিস আমায় রাহা? আমির তা দেখে কয়েক সেকেন্ড চুপ থেকে জানাই, ও আপনাকে মিথ্যা বলেছে না, সত্যি স্বচ্ছ ভালো আছে। যাবেন ওর কাছে? সুহা তাকায়। জড় পদার্থের ন্যায় উত্তর করল, যাব। তাহলে কান্না করবেন না। ওখানে কান্না করলে স্বচ্ছর ক্ষতি হবে না। সুহা যেন বুঝে ওঠে, মাথা নাড়ালো। পরপর আবিরের পিছু পিছু যায় স্বচ্ছর কাছে। ওখানে শুধু সুহাকেই ঢুকতে দিল। সুহা ড্যাব ড্যাব করে তাকায়। ও ঢুকতেই নার্সটা বেরিয়ে যায়। ডক্টর যে আছে সে থাকে। সুহা পা বাড়ায়। ওরা যে বলল স্বচ্ছ ভালো আছে, ভালো থাকলে কারো মাথায় ভর্তি ব্যান্ডেজ থাকে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো থাকে। সুহা বুঝে ওরা ওকে সান্ত্বনাই দিল। যাই হোক, সুহা পরিপক্ক রমণী, বয়সে তো সে খুকি নয়। এটুকু বুঝবে না? সুহার কান্না পায়, চোখ ভেঙে কান্না আসতে চায়, তবুও আটকায় সে। ধীর পায়ে এগোয়। একদম স্বচ্ছর কাছে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। স্বচ্ছ তা দেখে ঠোঁট এলিয়ে হাসে যেন, হাত বাড়ে একটু। সোহা বুঝলো হয়তো হাত ধরতে ইশারা দিল। সোহা তাই করলো, 2 হাতে আলতো করে হাত ধরলো। ঝুঁকে গিয়ে ফিসফিস করে স্বচ্ছর কানের কাছে বলল, আমায় শাস্তি দেওয়ার কথা ভাববেন না স্বচ্ছ। আমি কিন্তু রেগে যাব, আমায় কষ্ট দিবেন না। আপনি জানেন আমার কষ্ট হচ্ছে, বুকের ভেতর কেমন লাগছে, আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে স্বচ্ছ। এসব কি আমার শাস্তি? স্বচ্ছ উত্তর দিতে পারে না। সোহার চোখ টলমল করে। আবিরকে কথা দিয়ে আসলো সে কাঁদবে না, অথচ এখানে এসে সে কথাটা রাখতে পারল না। কেঁদে দিল নীরবে। এক হাত রাখলো স্বচ্ছর গালে, হালকা হাত বুলিয়ে কানের কাছে ফিসফিস করে আটকানো শুনে বলল, আমি জীবনে একটা ছেলেকেই ভালোবেসেছি স্বচ্ছ। একটা ছেলের প্রতি মুগ্ধ হয়েছি বারংবার। একটা ছেলের জন্যই কত কাল ধরে অপেক্ষা করা আমার, সেটা আপনি স্বচ্ছ। উপরে উপরে শত রাগ ঘৃণা করলেও আমি আপনাকেই ভালোবাসি স্বচ্ছ। আপনি আমার প্রথম অনুভূতি। স্বচ্ছর চোখ মুখ এই পর্যায়ে উচ্ছ্বসিত দেখালো, যেন কিছু বলতে চাই সে, কিন্তু বলতে পারল না। সুহাসে অস্থিরতা দেখে বলল, আমি শুনবো, অপেক্ষায় আছি শোনার জন্য। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্বচ্ছ, আমি অপেক্ষায় আছি আপনার প্রেম গ্রহণ করতে। কথাগুলো বলেই পর মুহূর্তে স্বচ্ছর দিকে পুরোপুরি ঝুঁকলো। স্বচ্ছর ব্যান্ডেজ করা কপালে আলতো চুমু খেয়ে বলল, স্বচ্ছ, আমি আজীবন আপনার সুহাসে নিয়ে থাকবো, আপনারই। সাদাফকে ডক্টর জেগেছে নিজের চেম্বারে। আকস্মিক এই ডাকার মানেটা তারা কেউই বুঝে ওঠে না।
তবুও বুক টিমটিম করে। আবির আর সাদাফ দুজনেই বোধহয় আসন্ন বিপদ বার্তা বুঝে গেল। দুজনেই দুজনের দিকে চাইল করুণ চাহনিতে, কিন্তু সচ্ছর বাবাকে তখনও জানালো না কথাটা। ধীর পায়ে সাদাফ ডক্টরের চেম্বারেই গেল, ঘামছে সে দুশ্চিন্তায়, চোখ লাল হয়ে আসছে। সাদাফ আবির দুটো ছেলেরই আজকের রূপটা বেহাল। দেখে মনে হচ্ছে ওরা কোনো কালে গোছানো কোনো ছেলে ছিল। চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো ঠেকছে দুজনেরই, চোখ লাল চিন্তায়। ঘামে চুপসে আছে এক একজনের শার্ট, বোধহয় ঘামের গন্ধটাও ছড়াচ্ছে দুজনের শরীর থেকে। অথচ সময়টা কেবল 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টাতেই তাদের কত কি পরিবর্তন। সাদাফকে ডেকে নিয়ে ডক্টর এটুকুই জানিয়েছে যে রিপোর্টে স্বচ্ছর ব্রেনের একটা ধমনীতে ড্যামেজ দেখিয়েছে, যার কারণে স্বচ্ছর জ্ঞান ফিরলেও সার্ভাইভ করাটা নিয়ে তারা নিশ্চিত করতে পারছেন না। ফলস্বরূপ ডক্টররা আলোচনা করেই সিদ্ধান্ত নিলেন একটা অপারেশন করার। তবে এই অপারেশনটা রিস্কি হতে পারে। স্বচ্ছ প্রাণ আর ফিরলই না অপারেশনটা করার পর, আবার হতে পারে স্বচ্ছ এরপর একদম সুস্থ জীবন যাপন করলো। এই দুই চিন্তায় ডক্টররা যখন কঠিন সিদ্ধান্তটি নিতে পারছিল না, তখনই সাদাফ এবং আবিরকে বিষয়টি জানালো। যেহেতু এসেছে পর্যন্ত এই দুটো ছেলেকে রোগীর জন্য দৌড়াদৌড়ি করতে দেখেছেন তারা, ভেবেই নিলেন এরা রোগীর ভাই হয়তো। কিন্তু যখন শুনলো বন্ধু হয়, তখনই স্মিত হাসলেন ডক্টর মাহবুব। বললেন, তোমাদের বন্ধু বোধহয় খুব ভাগ্যবান যে তোমাদের মতন দুইজন বন্ধু পেয়েছে সে। আবির মৃদু হাসে, চোখে তার হাজার ক্লান্তি, কান্না পাচ্ছে কেমন তার। সাদাফ তখন ভাঙা চাহনিতে আবিরের দিকে তাকায়। এই অনিশ্চয়তার সংবাদ স্বচ্ছর বাবাকে কিভাবে দিবে, বোধহয় তাই প্রশ্ন। আর সুহা, মেয়েটা তো স্বচ্ছর সাথে দেখা করার পর থেকে কেমন কঠিন হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ফেলে চোখে আশ্বাস দিয়ে বের হয়। রাহাকে ডেকে শান্ত চাহনিতে বিষয়টা বোঝানোর চেষ্টা করে বলে। যখন বিষয়টা রাহার সাথে আলোচনা চলছিল ঠিক সক্ষণই সেখানে এলো ছুটি। বোধহয় অনেক দূর থেকে জার্নি করেই এসেছে। চুল এলোমেলো দেখাচ্ছে মেয়েটার। অন্য সময় বোকা বোকা চাহনিতে আবিরের দিকে চেয়ে থাকলো, আজ থাকলো না। এসেই আবির আর রাহাকে দাঁড়িয়ে কথা বলতে দেখে রাহাকে জিজ্ঞেস করলো, সোয়া কেমন আছে রায়া? আর দুলাভাই কেমন আছে এখন? রাহা ছোট ছোট চোখে তাকায়। ছুটির সাথে দেখতে পায় সুহাদের ফ্রেন্ড সাদকেও। রাহা কোনো রকমের অবস্থার কথা জানায় সুহা কোথায়। ছুটি সব শুনে পর মুহূর্তে আবিরের দিকে চোখ যায় তার। কেমন লালচে রক্তিম দেখাচ্ছে চোখ জোড়া, যেন কতটা বিষাদ। ছুটির কেন জানি না আবিরকে দেখেই মনে হলো এক বিধ্বস্ত আবিরে। এক ক্লান্ত আবির দাঁড়িয়ে আছে তার সামনে। ছুটির মায়া হয়, এক হাতে আবিরের একটা হাত ধরে ক্লান্ত গলায় বলে উঠল, চিন্তা করবেন না আবির ভাই, আমাদের স্বচ্ছ ভাইয়াকে অনেকটা ভালোবাসে। সে ভালোবাসা পূর্ণতা পেতে দুলাভাইয়ের কিছু হতেই পারে না, বুঝলেন? উনি দ্রুত সুস্থ হয়ে যাবে, আমাদের আবার আড্ডা জমবে, আবার আপনারা আমাদের শয়তানি বুদ্ধি ফলাতে পারে। চিন্তা করবেন না আবির ভাই, এভাবে ভঙ্গুর আবিরকে আমি কখনো দেখিনি আবির ভাই। আবির হাতটি নিল। বোধহয় সবার সামনে হাত ধরাটা সে পছন্দ করেনি। ছুটিও তাই আর সান্ত্বনা দিতে গেল না। তবে রাগ বশত হাত সরিয়ে নিয়েছে কিনা তার জন্য কৈফিয়ত স্বরূপ বলল, সাথে আমার বন্ধু একটু দূর তো, একা একা আসতে পারতাম না, তাই ওর সাথে চলে এসেছি। আমার কথাগুলো খারাপ লেগে থাকলে সরি, তবে আপনাকে সত্যি বিধ্বস্ত লাগছে আবির ভাই। আমি সে কারণে আপনাকে মনোবল দিতে চেয়েছিলাম, সরি। কথাগুলো একটানে বলেই সাদসহ সুহার কাছে গেল ছুটি। অপরদিকে আবির তাকিয়ে রইল বোবা দৃষ্টিতে। ইস, ছুটি যদি বুঝতে পারতো তার মনের ভেতর কতটা অনিশ্চয়তা এখন খেলা করছে, কতটা চিন্তা। ছুটি যখন তার হাত ধরে এসব বলছিল তখন ইচ্ছে হচ্ছিল মেয়েটাকে একটানে জড়িয়ে নিয়ে বুকের ভেতর আগলে রাখুক কিছুটা সময়। তবুও যদি চিন্তা কমে, তবুও যদি শান্তি লাগে, অথচ তা তো সম্ভব নয়। তাই তো আবির ওভাবে হাত সরিয়ে নিল। আর মেয়েটা বোধহয় তার এই কাজে কষ্ট পেল শুধু শুধু। স্বচ্ছর অপারেশনের সিদ্ধান্তটা নেওয়ার জন্যই ওর বাবাকে সবটা জানানো হলো। উনি বুঝে উঠলেন না যেন কী করা উচিত। পর মুহূর্তেই ডক্টরের সাথে অনেকটা আলোচনা করেন, সিদ্ধান্ত নিলেন অপারেশনটা হবে, পরদিনই হবে। বিষয়টা সুহাকেও জানানো হলো। সুহা কেমন যেন থমকানো দৃষ্টিতে তাকায়। অপারেশনের পর যে স্বচ্ছর বেঁচে থাকার অনিশ্চয়তাটার কথা তা আবির আর সাদাফ সুহার থেকে লুকাতে চাইলেও লুকানো গেল না। সুহা নির্নিমেষ তাকিয়ে থাকে, ফ্যাস ফ্যাস স্বরে বলে, যদি উনি না ফেরেন আর কি করব আমি? উপস্থিত আবির, সাদাফ আর রাহা তিনজনই নিশ্চুপ থাকলো, উত্তর দিতে পারল না। সুহা হাসলো হালকা এবারে। পর মুহূর্তেই অনুরোধ নিয়ে বলে ওঠে, আমাকে কি আরেকটা বার স্বচ্ছর সাথে দেখা করতে দিবেন? আমাকে কি ওনার সাথে আর কিছুটা সময় কাটাতে দিবেন? প্লিজ, কিচ্ছু করব না, কথা দিচ্ছি। কেউই না করলো না, বরং আবিররা ডক্টর আর নার্সদের সাথে কথা বলল যাতে কাল অপারেশনটা হওয়ার আগ অবধি সুহাকে ওর সাথে থাকতে দেয়। রাজিও হলেন ওনারা। সুহা একটু
হাসে। অনুমতি পাওয়া মাত্র স্বচ্ছর কাছে গিয়ে ঠাই দাঁড়িয়ে থেকে স্বচ্ছকে দেখতে শাকে সে। চোখ বুঝে আছে ছেলেটা, ঘুমোচ্ছে। মুখে দেখা যায় অক্সিজেন মাস্ক। সোহার চোখ টলমল করে, ঝুঁকে গিয়ে স্বচ্ছর মুখে আঙ্গুল বুলায়, বিড়বিড় করে বলে, শাস্তি আপনার প্রাপ্য ছিল স্বচ্ছ, কষ্ট আপনি দিয়েছেন আমায়, তাহলে সব সময় আমিই কেন ভুগবো? সব সময় আমিই কেন কষ্ট পাবো স্বচ্ছ? আমার প্রতি এতটা অবিচার কেন হবে বলুন? ভালোবাসি বলে? সোহা বিড়বিড় করেই কথাগুলো বলেই থামে। স্বচ্ছর একটা হাত নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি ভয় পাচ্ছি স্বচ্ছ, আমি জানি তো আপনি আমায় ছাড়বেন না, আপনি আমায় একা ফেলে যাবেন না। এত বড় শাস্তি নিশ্চয়ই আমার প্রাপ্য নয় স্বচ্ছ, বলুন এতটা শাস্তি কি আমার প্রাপ্য? স্বচ্ছ শুনে না, চোখ মেলে তাকায় না। সোহার চোখ টলমল করে, দু এক ফোঁটা গড়িয়ে পড়ে স্বচ্ছর মুখেও, অথচ স্বচ্ছ তখনও চোখ বুঝা। সোহা শুকনো ঢোক গিলে এভাবেই স্থির বসে থাকে স্বচ্ছর কাছে। স্বচ্ছর হাতটা সেভাবেই আগলে রাখে নিজের হাতের মুঠোতে। এভাবেই কতটা সময় যে পার হলো সোহা নিজেই জানে না। এখন এই অবস্থায় সময় জ্ঞানটুকু নেই তার। তবুও সময় যখন মাঝরাত্রিতে ঠিক তখনই স্বচ্ছ চোখ মেলে তাকায়। সোহাকে সেভাবে আলো আধারে বসে থাকতে দেখে মৃদু হাসে যেন। যে হাতটা সোহার হাতের মুঠোয় রাখলো, সে হাতটা একটু নড়চড় করে বোঝালো সে সোহার দিকে তাকিয়ে হাসছে। সোহাও তাকালো, বলল, স্বচ্ছ। স্বচ্ছ তাকিয়ে থাকে, কথা বলার মতো পরিস্থিতি নেই তার। তবুও সে ঠোঁট এলিয়ে হাসে, চোখে চোখে হাসি খেলে যায় যেন। সোহা হাত চেপে ধরে, বলে, আমাকে বিয়ে করেছিলেন স্বচ্ছ, একবার বিয়ে করে ফেলে চলে গিয়েছিলেন। এরকম ভুল দ্বিতীয়বার করার সাহস করবেন না স্বচ্ছ। খুন করে ফেলবো আপনাকে, কখনোই ক্ষমা করব না, কখনোই না। স্বচ্ছ এবারেও সোহার কথা শুনে হাসে। পর মুহূর্তেই টের পায় সোহা কাঁদছে কথাগুলো বলতে বলতে, টলমল করছে চোখ জোড়া। স্বচ্ছ হাত এগোতে চায় সোহার চোখের পানি মোছার জন্য, কিন্তু পারল না, ব্যর্থ হলো। সোহা তা বুঝে মুখটা স্বচ্ছর হাতের কাছে আনে, গালে হাত ছুঁয়ে বলে, একটা মেয়ে আপনাকে ভালোবেসে একটাবার ঠকে গিয়েছে স্বচ্ছ, দ্বিতীয়বার ঠকাবেন না প্লিজ স্বচ্ছ, প্লিজ। কথাটা বলেই নীরবে কেঁদে ফেলে সোহা। স্বচ্ছ তা দেখে স্থির চেয়ে থাকে। সোহা ফের বলে, কে বলেছিল আমাকে সরিয়ে দিকে গাড়ির ওপাশ থেকে? কে? আমি বলেছি বাঁচিয়ে দিতে? বাঁচিয়ে দিয়ে এই কষ্ট আমি চেয়েছিলাম? আপনি আজীবনই ফাঁকিবাজ স্বচ্ছ। খবরদার বলছি, আমাকে ভালোবাসার সময় এসে যদি ভালোবাসায় ফাঁকিবাজি করবেন ভেবে থাকেন, তাহলে কিন্তু খারাপ হবে। আমি শুধু আপনার ভালোবাসা পাবো বলে 4টা বছর অপেক্ষা করেছি। স্বচ্ছ সুস্থ থাকলে নিশ্চয়ই এই কথাগুলো শুনে হেসে মজা নিত, তবে এবারে তা হলো না, বরং মৃদু হাসলই কেবল। সোহা ঝুঁকে স্বচ্ছর মুখটা আগলে ধরে লজ্জা ভুলে চুমু দেয় স্বচ্ছর গালে, বলে, আমি আপনাকে এই নিয়ে 2 কি 3টে চুমু দিয়েছি স্বচ্ছ, আর আপনি কেবল সেদিন ছাদের চুমুর ঋণ শোধ করতে হলেও আপনাকে আমার সাথে সংসার করতে হবে স্বচ্ছ, নয়তো আমি অন্য কাউকে ধরে এনে চুমু খাবো। এমন একটা সিরিয়াস মুহূর্তেও সোহা কথাগুলো বলল যেন স্বচ্ছর মন খারাপ না হয়, স্বচ্ছ যাতে ছেড়ে না যায় এই কারণেই। স্বচ্ছ এ পর্যায়ে একটু বেশি ঠোঁটে নিয়ে হাসে, চোখ দিয়ে বোঝাতে চায় যেন অন্য কাউকে চুমু খেলে সে সোহার ঠোঁটি কেটে রেখে দিবে। পরদিন স্বচ্ছর অপারেশনটা সকালেই হয়, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে অপারেশনের পর স্বচ্ছর তখনও জ্ঞান ফেরেনি। বাইরে যখন সবাই চিন্তায় চিন্তিত, ঠিক তখনই আবিরের পেছনে এসে দাঁড়ায় ছুটি। আবির সবার থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে, দেখে ছুটে এসেছিল। চিন্তায় অস্থির হওয়া আবিরের কাঁধে হাত রেখে সে শুধায়, দেখবেন একটু পর ডক্টর এসে বলবে যে অপারেশন সাকসেসফুল, চিন্তা করবেন না আবির ভাই। আবির চিন্তায় ডুবে আছে। এই মুহূর্তে সবার মধ্যেই কিন্তু আবরালোর ফিসফিস স্বরে ছুটির কথাটা তার বিরক্ত লাগলো। ছুটি বোধহয় সে বিরক্ত দেখে নিরাশ হয়ে গেল। দ্রুতই আবিরের কাঁধ থেকে হাত সরিয়ে নিল সে। তখনই রাহাকে হুড়মুড় করেই এদিকে আসতে দেখা গেল। চোখে মুখে উচ্ছ্বাস, তার আনন্দ। রাহা এলো দ্রুত, খুশি খুশি মুখে আবিরকে ডেকে তার হাত টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, ডক্টর বলেছে অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, আপনাকে ডাকছে সাফাত ভাইয়া। মুহূর্তেই আবিরের মুখে হাসি ফুটল যেন। একটু আগের বিরক্তিটাই পরিণত হলো তীব্র সুখে। ছুটি নিজেও খুশি হলো, তবুও কোথাও যেন তার বিশাল এক মন খারাপ কাজ করলো। কেন এই মন খারাপ তার? কেন এই বিষাদ? আবির ভাই তার কথা শুনে বিরক্ত হয়েছে বলে? রাহা হাত ছুঁয়েছে বলে? নাকি রাহার মুখে তাকিয়ে আবির ভাই এসেছে আর তার মুখে তাকিয়ে বিরক্ত হয়েছে বলে? কোনটা? প্রায় 15-16 দিন পার হওয়ার পরই স্বচ্ছকে বাসায় আনা হলো। স্বচ্ছর মাথায় তখনও ব্যান্ডেজ,
হাতের এবং বুকের দু এক জায়গায় ক্ষত, ডান হাতটায় হাড় ভেঙেছে। ডক্টর বলেছে আপাতত সে বিপদমুক্ত, তাই তো বাসায় আনা। তবে এই কয়েকটা দিন সুহা প্রত্যেকটা সময় স্বচ্ছর সাথে ছিল, স্বচ্ছর সব কাজে সাহায্য করেছে। মাঝে কত কি বিষয় নিয়ে রাগ হলো, ঝগড়া হলো। সুহা মনে মনে হাসে। স্বচ্ছর জন্য গরম করা খাবারটা নিয়ে রুমে ঢুকলো। স্বচ্ছ শুয়ে আছে, চোখ বুঝা হলেও সুহার উপস্থিতি টের পেয়ে বোধহয় টোটেলিয়া হাসলো স্বচ্ছ। ধীরস্বরে বলল, বলেছিলাম আমার প্রেমে আষ্টে পৃষ্ঠে আটকাবো তোমাকে সুহাসিনী, আটকালে তো শেষে। সুহা ফোঁস করে শ্বাস ফেলে। একটা মানুষ অসুস্থ থেকেও সে কতটা শয়তানি মাথায় রাখতে পারে, তাই এই কয়দিনে সোহার জানা হয়ে গেছে। ছোট শ্বাস ফেলে সে স্বচ্ছর দিকে এগোলো, বলল, তো কি আটকে দেখেছেন? সুপার গ্লু নাকি ফেভিকল আঠা? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে, যেন চোখে খেলে যায় দুষ্টুমি, বলে, চুমুর আঠা। সোহা এবারে ফোঁস করে ওঠে, কেমন করে তাকিয়ে রাগ প্রকাশ করে। সঙ্গে সঙ্গেই স্বচ্ছ হালকা আওয়াজ তুলে হাসে, বলে, কে যেন বলেছিল আমায় চুমুর ঋণ শোধ করতে হবে। সত্যি বলবো, আমি কিন্তু শুধু তোমার চুমুর ঋণ শোধ করার জন্য বেঁচে ফিরেছি। কেবল সুযোগটা দাও সুহাসিনী, প্রমিস করছি এইটুকুও ঋণ বাকি রাখবো না আমি। সুহার নিজের কপালে নিজেই চর মারতে ইচ্ছে হলো। কোন দুঃখে সে সেদিন স্বচ্ছকে চুমু দিয়েছিল, কোন দুঃখে সে সেদিন কথাগুলো বলেছিল। এখন রোজ রোজ স্বচ্ছ কথা শোনাবে, রোজ রোজ সুহাকে হারিয়ে দিবে এই কথাটা দিয়ে। সুহা সেদিন লজ্জা না পেয়ে কথাগুলো বললেও আজ তার লজ্জা হচ্ছে। তবে সে প্রাণপণ চেষ্টা চালালো সে লজ্জা মুখোমুখ প্রকাশ না পাওয়ার। রাগ নিয়ে বলল, চুমু নিয়ে খুব দক্ষ মনে হচ্ছে আপনাকে। কতজনকে চুমু দিয়েছেন এর আগে? স্বচ্ছ আকাশ থেকে মাত্র পড়া এক শিশু যেন এমনভাবেই তাকালো, বিস্মিত স্বরে উত্তর করে, ছি ছি বউ, কী সব বলে বেড়াচ্ছ এসব? আজ পর্যন্ত কোনো মেয়েকে চুমু তো দূর, জড়িয়ে ধরিনি। বিশ্বাস করো সুহাসিনী। সুহা বাঁকা চোখে তাকায়, খাবারে চামচ দিয়ে স্বচ্ছর মুখে দিতে দিতে বলে ওঠে, দেখে তো মনে হয় না এতটা ভোলা ভালা ভদ্র ছেলে আপনি। স্বচ্ছ খাবার মুখে নেয়, ব্রুচিয়ে বলে, তো কি মনে হয় 3 বাচ্চার বাপ আমি, নাকি 3 মেয়ের জামাই আমি? 3 মহিলার শ্বশুর লাগে। স্বচ্ছ ফের ফুসফুস স্বরে বলে ওঠে, শ্বশুর? ওটা তো তোমার ভিলেন দাদাজানকে লাগে সুহাসিনী। ডেঞ্জারাস মানুষ তুমি আর তোমার দাদাজান। সুহা চুপ থাকে একটু, স্বচ্ছকে খাইয়ে দিতে দিতে বলে ওঠে, দাদাজান ভালো মানুষ, উনি আমাদের ভালো চায় বলেই ওরকম করেছেন। তেমন ভালো চাওয়ার মানে কি যেখানে বর থেকে বউ দূরে থাকবে? অসুস্থ মন মানসিকতা তোমার দাদাজানের, খালি সুস্থ হতে দাও। তোমার দাদাজান থেকে তোমার দাদিকে যদি দূরে না আনি। সুহা এই পর্যায়ে বিরক্ত হয়ে যেন একটা ছেলে অসুস্থ অবস্থায় এতটা বকবক কেন করবে, এখনো তো পুরোপুরি সুস্থ নয়। মাথায় চাপ পড়লে সুহা বিরক্ত স্বরেই বলে, দাদাজান আপনার মতো ছাগল প্রজাতির পুরুষ নয়, নিজের বউ নিজের আওতায় রাখতে জানে সে। স্বচ্ছ কেমন করে তাকায় এবারে, বউ সামলাতে অক্ষম সে, এমন অপবাদ দিল তাকে। এমন অপবাদ স্বচ্ছ সহ্য হবে? গা ডকবক করলো, বলল, আমি জানি না। সুহা উত্তর করলো, অবশ্যই জানেন না। স্বচ্ছ এবারে ভ্রু বাঁকিয়েই তাকায় সুহার দিকে, শোনায়, তাই নাকি? দেখাবো পারি কিনা। স্বচ্ছ সেভাবেই ভ্রু বাঁকিয়ে সুহার দিকে তাকিয়ে থাকলো কথাটা বলে। পরপরই সুহার মাথার পেছনে বাম হাতটা দিয়ে এগিয়ে আনলো নিজের দিকে। পর মুহূর্তেই ঠোঁট এগিয়ে নিতে যাবে সুহার মুখের দিকে, ঠিক তখনই সুহা সরে গেল। রেগে বুঝিয়ে বলল, গলা চেপে ধরবো বলে দিলাম একদম। এমনিতেই তো রোগী হিসাবে আছেন, তখন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দিব। স্বচ্ছ নীরব কষ্ট নিয়ে চেয়ে থাকে। সাদাফের কথাটা বারবার মনে পড়ছে যে এই ডেঞ্জারাস মেয়েটা রোমান্সের সময় তোর কি অবস্থা করবে বন্ধু? স্বচ্ছর এখন সত্যিই মনে হলো যে তার কপালে প্রেম নেই, সত্যিই নেই। যা আছে তা কেবল মারামারি আর বউয়ের শাসানোর স্বর। স্বচ্ছ যখন মিনমিন চোখে চেয়ে আছে, ঠিক তখনই সুহার চোখ পড়ল স্বচ্ছর মুখে এবং শার্টে। আকস্মিক টেনে নেওয়াতে চামচের খাবারটুকু স্বচ্ছর মুখে এবং শার্টে পড়েছে। সুহা ছোট শ্বাস টানে, বলে, আপনার জন্য এমনটা হলো। খাবারটুকু না হলে পড়তো না এভাবে। এবার শার্টটা চেঞ্জ করাতে হবে। স্বচ্ছ বাঁকা স্বরে শোনায়, নিজেই তো বউ আওতায় রাখার কৌশল দেখাতে বলেছ। সুহা তখন রাগে ছলছল করে বলে ওঠে, আমি? স্বচ্ছ বলে, তো কি আমি? আপনার ভূত। কথাটা বলেই পানি আর কাপড় আনলো। পরপরই স্বচ্ছ শার্টের বোতামে হাত রাখলো।
বোতামগুলো খুলতে যখন ব্যস্ত তখনই স্বচ্ছ হাসে, ফের বলে, 2 দিন আগে আমায় তো ডিভোর্স দিয়ে দিচ্ছিলে, 2 দিন পর এখন আমার শার্ট খুলতে জিজ্ঞেসও করো না, লজ্জা পাওয়া তো দূর। সোহা কথায় কান দেয় না, বরং বলে, হসপিটালেও আপনার শার্ট চেঞ্জ করেছি, শুধু পুরোপুরি চেঞ্জ করার বেলায় আবির ভাইয়া আর সাদাফ ভাই সাহায্য করতো। তুমি চাইলে তুমিও তো করতে পারতে, করনি। সোহা সরু চোখে তাকায়। ইচ্ছে হয় এই ছেলেটার মুখে আঠা লাগিয়ে দিতে। রাগ নিয়ে বলে, করলে তখন বলতেন বেহায়ার মতো সুযোগ লুফে নিচ্ছি। স্বচ্ছ বলে, শার্ট চেঞ্জ করানোটাও তো এক প্রকার সুযোগ নিচ্ছ। আমার সুন্দর বুক, পিঠ, গলা ড্যাব ড্যাব করে গিলে নাও চোখ দিয়ে, বুঝি না আমি? সোহা এবার হাত থামায়, রাগের সহিত বলে, নিজেই চেঞ্জ করুন, পরবর্তীতে করাবো না আর। স্বচ্ছ হাসে এবারে। সোহার হাতটা সেভাবেই বাম হাত দিয়ে চেপে রেখে বলে, উফ, করাবে সুহাসিনী, বড় হই তোমার। সোহা তাকায়। স্বচ্ছর হাস্যোজ্জ্বল চাহনি বা কথাটাতে বোধহয় কিছু ছিল যা সোহাকে মানিয়ে নিল এক মুহূর্তে। সোহাও আর রাগ দেখালো না, কোনো কিছুই বলল না, নজর সরিয়ে দ্রুত কাজে লাগলো। শার্ট খুলে কাপড় ভিজিয়ে মুছে দিতে লাগলো যে যে জায়গায় শরীরে লেগে। মুখ মুছিয়ে গলায় নামলো। তারপর হুট করেই সোহা অন্যমনস্ক হলো, তাকালো স্বচ্ছর দিকে। দৃষ্টিটা তার দিকেই তখনও, কেমন যেন দৃষ্টিটা, যেন কতকালে আগ্রহী এই চোখ জোড়ায়। সোহা তৎক্ষণাৎ দৃষ্টি সরায়। শুকনো ঢোক গিলে গলায় হাত রাখতেই চোখে পড়ে স্বচ্ছর গলার উঁচু জায়গাটা। অ্যাডামস অ্যাপলস স্বচ্ছে শুভ্রর গলাটাই সুন্দর মানাচ্ছে, আলাদা আকর্ষণ। সোহার যেন ছুঁয়ে দিতে ইচ্ছে হলো, অবশ্য তা করলো সোহা। হাত দিয়ে ছুঁয়ে দিল ওঠানামা করা অ্যাডামস অ্যাপল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিক পানে। স্বচ্ছ সেই দৃষ্টি খেয়াল করে নিজেই সোহার হাতটা সেখানে চেপে ধরে বলে, এভাবে তো একটু আমার দিকেও তাকাতে পারো সুহাসিনী, একটু তো দয়া করতেই পারো নির্দয় রমণী। পরপরই আবার বলে, অ্যাডামস অ্যাপল, তুই আমার শরীরের অংশ হলেও তোর প্রতি আমার হিংসে হচ্ছে। সোহা মুহূর্তেই হাত সরায়। পরক্ষণেই স্বচ্ছ শার্টটা নিয়ে পা এগুলো ওয়াশরুমের দিকে। আবিরের সাথে রাহার পরিচয়টা হসপিটাল থেকে খুব ভালো আকারে পৌঁছিয়েছে। সেই হিসেবেই যতদিন হসপিটালে ছিল ততদিন তাদের বিভিন্ন বিষয়ে কথা হতো। ছুটির 2-1 দিন হসপিটালে গিয়ে তা দেখেছেও। তবে যে 2-1 দিন সে এরপর গিয়েছিল, সেই 2-1 দিন সে নিজ থেকে আবিরের সাথে কথা বলেনি। যদি আবির এগিয়ে এসে কথা বলতো তখনই বলতো, তাও হেসে হেসে। আবির হয়তো বুঝলোই না মেয়েটার মনে কতটুকু অভিমান জমা হয়েছে, আজও বুঝলো না। আবির সাদাফ, সিয়া আর রাহাকে ছুটি ছাদে কথা বলতে দেখেছে, অথচ আবির তার সাথে একবারও নিজ থেকে যোগাযোগ করেনি। এই কয়েকদিনে বিষয়টা অদ্ভুত নয়, অবশ্য আগেও করতো না যোগাযোগ। সব সময় তো আবির ভাই তাকে ইগনোরই করতো, কিন্তু আবির তো তাকে কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দিল। সে বিষয়টা কি ফাও? এরপর তো আর জিজ্ঞেসও করলো না। ছুটি বুঝে ওঠে না আবিরকে। যখন মান খারাপ করে বিছানার কোনায় বসে আছে ঠিক তখনই বাসায় এলো। ছুটিকে দেখেই বলে উঠল, ছুটি আপু, তুমি কি আবির ভাইয়ার কাজিন হও? ছুটি তাকালো। রাহার উচ্ছ্বাস তার পছন্দ হলো না। কেন এতটা হাসি খুশি উচ্ছ্বাস দেখাবে রাহাকে? মনে মনে সে নিরাশ হলেও আগ্রহ নিয়ে বলল, কেন? আবির ভাই বলল তুমি তার কোন আঙ্কেলের মেয়ে হও। ছুটি এবারে ছোট শ্বাস টানে। কোন আঙ্কেলের মেয়ে? অথচ মেসেজে জানালো সে তাকে ভালোবাসে, ফোনে জানালো বউ হবে কিনা। সব কি মজাই করলো? ছুটি ছোট স্বরে বলল, ও। রাহা হাসে। ছুটির পাশে বসে বলে, আবির ভাইয়া তোমার ডাকলো আপু, কেন ডাকলো বলো তো? ছুটি গোল গোল চোখে তাকায়, বলে, জানি না তো, তোকে বলেনি? না, শুধু বললো তোমায় যেতে। ও। ছুটির মনের মধ্যে শত বিষাদেও যেন একটু আনন্দ আসে। আবির ভাই তাকে যেতে বলল নিজ থেকে। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ছুটি যখন যেতে নেয় তখন রাখা বলে, আপু, আবির ভাইয়া যদি তোমার কাজিন হয় তাহলে প্লিজ আমারে একটু সাহায্য করবা, আমি ওনার ব্যক্তিত্ব ফিদা। এই একটা কথাই ছুটির আনন্দটা নাকচ করতে যথেষ্ট। ছুটি ঢোক গিলে কৌতূহল নিয়ে শোধায়, উনিও? রাহা লাজুক হেসে উত্তর করে, জানি না, তবে যেহেতু উনি বারবার আমার সাথে কথা বলছে এমনটা আশা তো আমি রাখতেই পারি বলো। ছুটি মেকি হাসে এবারে, বলে, হ্যাঁ, তুই তো সুন্দরী, অবশ্যই আশা করিবি। কথাটা বলেই ছুটি পা বাড়ায়। সঙ্গে শুকনো ঢোকও গিলে। কেন জানি না তার মনে হচ্ছে আবির ভাইকে পাওয়ার আশা তার ক্ষীণ হচ্ছে।
এতকাল আবির ভাইকে একপাক্ষিক জ্বালালেও একপাক্ষিক ভালোবেসে গেলেও কখনো তার কষ্ট লাগেনি। দিন শেষে বুঝেছে আবির ভাইকে কেউ পেলে সেই পাবে। অথচ সেই সুটি আজ নিরুৎসাহিত। ধীর পায়ে যখন ছাদে গেল তখন ছাদ থেকে শুনতে পেল সাদাফের স্বর। কি ভাই বল, ওই ছুটি মেয়েটাকে আই লাভ ইউ তো বলছিলি, জাস্ট শ্বশুর বউ কোনটা তা জানার জন্য বল। মেয়েটাও কি অবুঝ, তোর পার্টি পুরাই দুর্বল। না হলে কি তোর হয়ে আমি আই লাভ ইউ বললেও মেয়ে গদগদ হয়ে খুশি হয়ে যেত? যাক, তোরই তো ভালো। মেয়েটার অনুভূতি ব্যবহার করার প্ল্যান আমার থাকলেও কাজে তো তোরই তো ভালো। মেয়েটার অনুভূতি ব্যবহার করার প্ল্যান আমার থাকলেও এ কাজে তোর তো লাগতো বল। মাঝখান দিয়ে ছচ্চর বউকেও খুঁজে পেয়ে গেলাম। সব তো শেষ, এবার কি বলে দিব যে সেদিন ওই মেসেজটা আমি করেছিলাম জাস্ট অ্যাজ এ প্ল্যান হিসেবে, এজন্যই ডেকেছিলি? ছুটির পা স্থির তখনও। কথাগুলো কানে আসা মাত্রই সে নিচে ছুটে আসে। কান্না পাচ্ছে তার, অযথাই চোখ টলমল করছে। আমির ভাই তার সাথে তার অনুভূতিকে কেবল ব্যবহার করেছে, তাও সুহাকে খোঁজার জন্য। সবটাই প্ল্যানের অংশ। কোনো ভালোবাসা নেই? সত্যি তো, ভালোবাসা যদি থাকতোই তাহলে আবির নিশ্চয়ই তাকে এতকাল ইগনোর করতো না, এমনকি এখনও ইগনোর করতো না। সেদিন আবিরের চোখে মুখে বিরক্তও দেখতো না সে। ছুটি কেবল ভাবে কি বোকা সে, কি বোকা, কিভাবে ব্যবহার করতে চাইলো তাকে। আর সেও কি, সত্যিই তো, যে ছেলে এতগুলো দিন তাকে ইগনোর করেছে সে ছেলে হুট করেই তাকে ভালোবেসে ফেলবে, এটা কেমন না? ছুটি নিজেকে বুঝায়, চোখের পানি মুছে নিজেকে বারংবার বুঝায়। অতঃপর প্রায় অনেকটা সময় পরে সে আবার ছাদে গেল। আবিরকে দেখেই বলে, আবির ভাই ডেকেছিলেন? আবির তাকালো, ঘড়িতে সময় দেখে বুঝালো ছুটিকে ডাকার প্রায় 40 মিনিট পার হয়েছে। বলে, ডেকেছিলাম। 40 মিনিট ধরে কি করেছিলি বসে বসে? ছুটি অন্য সময় আবিরকে দেখে হেসে হেসে কথা বললেও আজ মন চাইল না। বলল, কিছু না, 2 সপ্তাহ তো পার হলো, আপনি এখন দেশ চাইনি যে? আবির এবার ভ্রু বাঁকায়, বলে, খুশি হতি দেশ ছাড়লে? না। ছুটি কথাটা বলার পরপরই আবির প্রশ্ন ছুড়ে। উত্তর কি আমার? ছুটি যেন বুঝে ওঠে না, বলে, ছুটি বেড়েছে আর কয়েকদিন, সেই হিসেবে সময় আছে আর কয়েকদিন। কাল চলে যাব আমি। সাফাদার নিধি, মাঝখান দিয়ে সচ্চর অবস্থা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোকে জিজ্ঞেস করা হয়নি। এখন বলছি, তুই কি বাকি কদিনের জন্য বিয়ে করবি আমায়? ছুটি হাসে। আবির জানেও না সে হাসিতে কতটা অবহেলা মিশে আছে। কেউ যদি বিয়ে করতেই চায় তাহলে বুঝি এভাবে প্রশ্ন ছুড়ে, এভাবে জিজ্ঞেস করে। তবুও অন্য সময় হলে হয়তো ছুটি রাজি হয়ে যেত। একদিন হোক বা 1 সেকেন্ড ছুটি অবশ্যই আবিরকে চায়। তবে আজ সে রাজি না হয়ে বলল, হুট করে বিয়ে আপনার কোনো প্রয়োজন লাগবে কি? এটা হুট করে এই বাক্যটা পছন্দ হলো না আবিরের। বলে, এটা কেন মনে হলো তোর? এমনি। আবির তবুও শুধায়, এমনিতেই? শিওর? ছুটি বোকা হেসে বলে, বোকা হতে পারি, তা বলে কি আজে বাজে কথা বলবো আবির ভাই? আবিরের কণ্ঠ দৃঢ়। আমি যা বলছি তার উত্তর দে। ছুটি এবারে চুপ থাকে, কিয়ৎক্ষণ পর বলে, আপু বলে যাকে আমরা ভালোবাসি তাকে আমাদের বিয়ে করা উচিত নয়, বরং সে আমাদের ভালোবাসে তাকে বিয়ে করা উচিত। আবির আরেকটু দৃঢ় স্বরে বলে, তো এটা দ্বারা কি বুঝাচ্ছিস? ছুটি হেসে বলে, মানে আমি তো আপনাকে ভালোবাসি। আর আমি বাসি না। হ্যাঁ এটাই। আবিরের মেজাজ খারাপ লাগে, বলে, তো কি বিয়ে করবি না আমাকে? এটাই বললি, রিজেক্ট করেছিস আমার প্রপোজাল। ছুটি মুহূর্তেই মাথা নাড়িয়ে বলে উঠল, না না, আপনাকে রিজেক্ট করার কথা আমি ভাবতে পারি নাকি? তবে বিয়ের সময় তো চলে যাচ্ছে না আবির ভাই। আমার আব্বা মা আমার কখনো জোর করবে না বিয়ে নিয়ে। আমি অ্যাকচুয়ালি বিয়েটায় ভেবে চিন্তা করতে চাই। আবির মেনে নিল এবারে, তবে বলল, ঠিক আছে, কিন্তু অন্য কারোর হওয়ার চেষ্টা করবি না, ভুলেও না। তখন রাত, মৃদু ঠান্ডা হাওয়া বইছে বাইরে। বোধহয় কিছু সময় পর বৃষ্টি নামবে, যার কারণে আকাশে চাঁদটাও আজ অনুপস্থিত। সোহা ব্যালকনিতে বসে কিছুটা সময় চাঁদবিহীন সে আকাশে দেখল। পরপরই রুমে এলো। ভেবেছিল স্বচ্ছ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে তারই ভালো, নয়তো স্বচ্ছর জাগ্রত অবস্থায় ওরই সামনে এক বিছানায় ঘুমাতে গিয়ে আবারও স্বচ্ছর খোঁচা শুনতে হবে। কারণ ওদের বাসায় যখন স্বচ্ছ গিয়েছিল তখন সেই স্বচ্ছকে এক বিছানায় ঘুমাতে দেয়নি। সোহা হতাশ হয় এদিক দিয়ে। স্বচ্ছকে উদাস ভঙ্গিতে বসে থাকতে দেখে বলল, এমন বারণ মুখ করে বসে আছেন কেন? আপনি না অসুস্থ? ঘুমাননি কেন এখনো?
যেই বউ অসুস্থ স্বামীকে বসিয়ে রেখে বেলকনিতে গিয়ে চাঁদ দেখায় মরিয়া হয়, সেই বউ জেগে থাকার কারণ জানার অধিকার রাখে না। আকস্মিক এই উত্তর পেয়ে সুহার কপালে ভাঁজ পড়ে। ব্রু বাঁকিয়ে তাকায় সে, বলে, কেউ বউ অধিকার রাখে তাহলে? কোন বউ অধিকার রাখে তাহলে? বউই বা কয়টা? বিয়ে বা কয়টা করেছেন আপনি? সুহার সন্দেহ দেখে সচ্ছর হাসি আসে যেন, তবুও বলে, একটাই করেছিলাম, তাও কি নিষ্ঠুর বউ ভালোবাসে না? সুহার রাগ নিয়ে শুধায়, নিষ্ঠুর? অবশ্যই। হসপিটালে যখন আমার কথা বলার বোধই ছিল না, তখন কি ভালোবাসাময় কথা চুমু দিয়েছিলে? আর যখনই আমি একটু সুস্থ হয়ে আসলাম, তখনই ফের তোমার দাদাজানের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেললে। গিরগিটি কোথাকার। সুহা ফের রাগ নিয়ে বলে, আমি গিরগিটি? তা নয় তো আমি। সুহা তখন রাগে ফুসফুস করতে করতেই উত্তর দেয়, আপনি তো ভাই উন্নত মানের গিরগিটি। ফুসলিয়ে ফুসলিয়ে আমাকে প্রেমে ফেলে বিয়েটা করে দৌড় মেরেছিলেন, ভুলে গেছি আমি। একই কথা আবারও শুনে সচ্ছর ইচ্ছে হয় নিজের কপালে নিজে থাপ্পড় মারতে। কে বলেছিল তখন সে ছেলে মানুষিটা করতে? কে? এখন আর সারা জীবন তার খোঁচা শুনতে হবে তাকে? স্বচ্ছ হতাশার ন্যায় দৃষ্টি রাখে, বলে, অতীত ওটা, ভুল করেছি কয়বার বলবো আমি। সেবার যেমন চলে গিয়েছিলাম, এবার তো তেমন ভালোবাসা টানে থেকেও যাচ্ছি। দেখো না কেন তা? নাকি এখনো শিওর না যে সত্যি সত্যিই ভালোবাসি কিনা? কথাটা বলেই সে সুহার দিকে তাকায়, উত্তরের অপেক্ষা করে। সত্যি গিয়ে এখনো শিব না সুহা? সত্যি এখনো তার ভালোবাসাকে বিশ্বাস করে না? উত্তর দিচ্ছে না কেন? স্বচ্ছ আবারও শুধায়, নাকি এবারে সত্যি সত্যি মরে গিয়ে বিশ্বাস করাতে হবে? বলো, কি করলে বিশ্বাস করবে যে ভালোবাসি? সুহার ইচ্ছে হলো এই ছেলেটার গালে একটা থাপ্পড় বসাতে। এখনো সুস্থ হয়নি, কয়েকদিন আগেই মৃত্যুর সাথে লড়ছিল, এতগুলো মানুষকে দুশ্চিন্তায় রেখে, অথচ এখনো মরার কথা মুখে আনে। খারাপ লোক। সুহা মনে মনে একগুচ্ছ বাঁকাঝাঁকা করেই গম্ভীর কণ্ঠে জানায়, বিশ্বাস না করার মতো পথ রাখেননি। সেদিন অ্যাক্সিডেন্টটা করেই ফাঁসিয়ে দিয়েছেন আবার, নয়তো আমি জীবনেও বিশ্বাস করতাম না আপনাকে। স্বচ্ছর মন বোধ হয় গদগদ করে উঠল খুশিতে, তবুও প্রকাশ করল না। টান টান স্বরে বলল, এখন করো, নাকি ভাবো যে অ্যাক্সিডেন্টটাও আমার প্ল্যান করা সব নাটক? সুহা কেমন করে যেন চায়, খাটের এক কোণায় বসে ছোট শ্বাস ফেলে। স্বচ্ছ কি কথাটা খোঁচা দিয়ে বলেছে? বলল, আমি আপনার মতো এতটা গর্ধব নই স্বচ্ছ। গাড়ির ড্রাইভার চালাচ্ছিল, তার জীবন তার নিজের জীবনও ঝুঁকিতে ছিল। যদিও এখন সুস্থ, তো যদি প্ল্যানের অংশও হয়, তাহলে আপনি বা উনি নিশ্চয়ই জীবনের ঝুঁকি জেনেও এই দুর্ঘটনা ঘটাতো না। স্বচ্ছ বিপরীতে বলে, ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হলো আমার, নয়তো তোমার মতো নির্দয় রমণীর নিষ্ঠুর মন জীবনেও নরম হতো না, জীবনেও আমার দিকে ফিরে চাইতে না তুমি। ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হলো, আরও হোক এমন অ্যাক্সিডেন্ট, অ্যাটলিস্ট ভালোবাসা জুটবে তোমার। সোহা এবার স্বচ্ছর দিকে ঝুঁকে আসে, রাগে কটমট স্বরে বলে, তাই না? এক ঘুষিতে মুখের সব দাঁত ফেলে দিব স্বচ্ছ। একবার দুবার এইসব কথা ভালো লাগে না। স্বচ্ছ এক পর্যায়ে হাসে, নিজের চোখের খুব সামনেই সুহার রাগ মিশ্রিত চাহনি নিয়ে চেয়ে থাকতে দেখে ফু দিয়ে উড়িয়ে দেয় সুহার কপালে আসা চুল। বাম হাতে সুহার মুখে এনে বুলিয়ে দিয়ে শুধায়, বিশ্বাস করো, তোমাকে রাখতে দেখলে বিনা কারণেই চিনচিনে এক অনুভূতির ফিল পাই সুহাসিনী। ইউ নো হোয়াট? তুমি রাগলে আমি শুধুই প্রেমে পড়ে যাই, হার্টবিট বাড়ে, কোনো দিন না জানি হার্ট অ্যাটাক করে ফেলি। তার আগেই প্রেমটা করবে তো রমণী? স্বচ্ছর এত সুন্দর কথার বিনিময়ে সুহা এক বালতি হতাশা ঢেলে দিয়ে বলে ওঠে, শখ নেই আমার। কথাটা বলেই স্বচ্ছর পাশেই কাত হয়ে শুয়ে পড়ল সুহা। বলল, ফ্লার্টিং স্কিল ভালো আপনার, কিন্তু এই মুহূর্তে ঘুমান। গুড নাইট। ছুটির সাথে আবিরের আর কথা হয়নি। মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করল মেয়েটা। আবিরের জন্য সে আর পাগলামো করবে না, আর না তো আবিরকে সে অনুভূতি প্রকাশ করবে, আর না তো হ্যাংলামোপনা করবে। ছুটি নিশ্চুপ হয়ে আছে তখন থেকে। ব্যালকনিতে বসে বসে ভাবছিল তার কি দোষ ছিল। এই যে এতকাল এত অপেক্ষা করলো, তবুও তো তার এতটা কষ্ট হলো না। কিন্তু যখনই শুনলো আবির ভাই তার অনুভূতিকে নিয়ে খেলেছে, অনুভূতিকে ব্যবহার করেছে, তখন থেকেই আবির ভাইকে তার আর ভালো লাগছে না, তিক্ত লাগছে সব। নিজেকেই বিরক্ত লাগছে তার। ছুটি দীর্ঘশ্বাস ফেলে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পাশে আসলো রাহা। কিছুক্ষণ ছুটির সাথে কথা বলিয়ে রাহা চলে গেল। ছুটি তারপরও অনেকটা সময় ব্যালকনিতে কাটালো। কিছুটা সময় পরই তার ফোন বাজে। ছুটি ভ্রুকুচকে তাকায়, আবির কল দিয়েছে। ছুটি প্রথম দুবার কল না তুললেও শেষের বার কল উঠালো।
নিচু স্বরে বলল, এত রাতে কল দিয়েছেন কেন আবির ভাই? কাল তো চলে যাবেন, গোছগাছ করছেন না? ছুটি তার প্রশ্নের উত্তর পেল না, তবে সাথে সাথেই আবির রাগ রাগ স্বরে প্রশ্ন ছুড়ে, এত রাতে কার জন্য বেলকনিতে দাঁড়িয়ে আছিস? তোর জাস্ট ফ্রেন্ড সাদের জন্য? ছুটি অবাক হয়। হঠাৎ আবিরের রাগের কারণ বোঝা গেল না যেন। আবির সাদকে টানার বিষয়টাও বোঝা গেল না। তবে ছুটি চারপাশে একবার চোখ বুলায়, বলে, ব্যালকনিতে দাঁড়াতে পারি সাদের জন্য হলে সাদের জন্য, অসুবিধা কি আপনার? আবির দাঁতে দাঁত চেপে শুধায়, তুই জানিস না অসুবিধা কি? না। আবির ফের বলে, জানিস, তুই খুব ভালো করেই জানিস ছুটি। এখন বলবি না যে তুই ওই সাদের কারণেই বিয়ের প্রপোজালটা পিছিয়ে দিয়েছিস। ছুটি এবারে হাসে। যে ছেলেটা তার অনুভূতিকে ব্যবহার করেছে নিজের স্বার্থে, তার থেকে এমন প্রশ্ন বোধহয় সত্যিই হাস্যকর। বলে, ইগোটা লেগেছে নাকি আপনার? আবির রেগে শুধায়, মুখে মুখে কথা বলা শিখেছিস? ছুটি চুপ থাকে। তারপর অনেকটা সময় পর বলে, ধরুন আমি সাদকে ভালোবাসি, এতদিন আপনার সাথে নাটক করছি, ওর কারণে বিয়ের প্রপোজাল পিছিয়েছি, তো কি করবেন? আবির এই পর্যায়ে উত্তর দেয়, এত বছর কেউ নাটক করতে পারে না, সে ছোট থেকে দেখে আসছি আমি তোকে। বোকা ইমোশনাল ছুটি ছিলি তুই, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতি। ছুটি হাসে। নিজের দুর্বলতার কথা শুনে নিজের প্রতি বিরক্ত হয়। বলে, এই জন্যই তো এখন অনেক বোকা বানায় আমায়। যাই হোক, এখানে এসেছেন কেন? নিশ্চয়ই আমার জন্য নয়। আবির রাগের সহিত উত্তর করে, ইয়েস, তোর জন্য নয়, এখানে আরো বিভিন্ন মেয়ে আছে বুঝলি, ওদের দেখার জন্য এনে। বুঝেছি। আবির বলে, বুঝলে ভালো,